জসপ্রীত বুমরা। আমি যদি বুমরাকে কোনোদিনও সামনাসামনি পাই, তার হাত দুটো ধরে একটা চুম্বন করব। একটা প্লেয়ার এত অসাধারণ কিভাবে হতে পারে, জাস্ট কিভাবে? অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠে টেস্টে 67 রানের মধ্যে 7টা উইকেট হারিয়েছে। কেন, কিভাবে? একটাই উত্তর, জসপ্রীত জসবীর সিং বুমরা। যখন ভারত ব্যাটিং করছিল প্রথম ইনিংসে, মনে হচ্ছিল যে ঘুম নষ্ট করে কেন দেখছি ভাই এসব ম্যাচ। কিন্তু ভারত যখন বোলিং করা শুরু করলো, বিশ্বাস করুন একটা সেকেন্ডের জন্য টিভির সামনে থেকে আমি সরিনি। যখন উঠেছি তখন হাতে ফোনটা নিয়ে উঠেছি যাতে একটা বলও মিস না করি। এর পিছনে একটাই কারণ, জসপ্রীত জসবীর সিং বুমরা। জাস্ট অসাধারণ, মানে অনেক পুণ্য করলে তারপর এরকম একটা বুমরা পাওয়া যায়। দ্যাটস ইট। তো ম্যাচ সম্পর্কে বলার আগে আমি অন্য একটা কথা ছোট্ট করে বলতে চাই, যেটা আমি আগেও বলেছি, আমি ভবিষ্যতেও বলবো। এই যে পার্থের মাঠে আজকে 17টা উইকেট পড়লো প্রথম দিন, 17টা উইকেট, ভারতের 10টা, অস্ট্রেলিয়ার 7টা। ঠিক এই ঘটনায় যদি উপমহাদেশে কোনো স্পিন সহক পিচে হতো, তাহলে একদম হইচই পড়ে যেত। মানে উপমহাদেশের এই ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজকাল তো পাকিস্তানও স্পিন সহক উইকেটই করবে টেস্টে, বুঝতেই পারছি। তো যদি এরকম কোনো ঘটনা, 17টা উইকেট প্রথম দিন পড়ছে স্পিন সহক উইকেটে, বাপরে! সেনা কান্ট্রির যে সমস্ত ক্রিকেট বিশ্লেষক, কমেন্টেটার, প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন, তারা একদম শুরু করে দিতেন চেঁচামেচি। বলা হতো যে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে, স্পিন সহক উইকেট, এখানে খেলাই যায় না। অথচ যখন এই গ্রিন টপে এরকম উইকেট পড়ছে পরপর, যখন পার্থের আনইভেন বাউন্সে ব্যাটার আউট হচ্ছেন, তখন ঠিক আছে, এটাই তো সৌন্দর্য, এটাই তো আসল ক্রিকেট। মানে হিপোক্রেসি কি বলবো। যাই হোক, এই কারণেই বললাম, কারণ এটা চলবে। এই ম্যাচের উইকেট নিয়ে কিন্তু কারোর সেরকম কোনো মাথা ব্যথা নেই, এটা স্পিন সহক উইকেট হলেই দেখা যেত। এবার আসি ম্যাচের প্রসঙ্গে। দেখুন, 150 রানে অল আউট যখন ভারত হয়েছে, প্রচুর সমালোচনা এবং প্রচুর প্রশ্ন উঠবে। সেটাকে আমি আপাতত সরিয়ে রাখছি, বরং পজিটিভ জিনিসটা দিয়ে শুরু করি, যেটা হলো ভারতের বোলিং। এবং শুরুতেই যে নামটা, জসপ্রীত বুমরা। কিছুক্ষণ আগে লাসিথ মালিঙ্গা একটা টুইট করেছেন, দ্য গ্রেট লাসিথ মালিঙ্গা। টুইটে তিনি জাস্ট এটুকুনি লিখেছেন, জসপ্রীত কোট আনকোট বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বুমরা। জসপ্রীত বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বুমরা। বলে না, রতনে রতন চেনে, মালিঙ্গা হলেন সেই রতন যিনি আর এক রতন জসপ্রীত বুমরাকে অনেকদিন আগেই চিনেছিলেন। একই সঙ্গে তো তারা মুম্বাইতে খেলতেন। অনেকে বলবেন যে মুম্বাইতে খেলতো সেই কারণে বলছে, কোনো মানে দরকারই নেই। বর্তমানে মুম্বাই এবং মালিঙ্গা বুমরা ওরকম কোনো সম্পর্ক নেই, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে। কিন্তু প্রশংসা তারাই ডিজার্ভ করেন যারা অ্যাকচুয়ালি দুর্দান্ত পারফরমেন্স করেন। এবং বুমরা সম্পর্কে কি বলবো, যতটা ভালো ইনসুইং ততটাই ভালো আউটসুইং। বুমরা ক্যাপ্টেন ছিলেন এই ম্যাচে, বুমরা ক্যাপ্টেন। থাকে না একটু ক্যাপ্টেন্সির প্রেশার, গতকালই সাংবাদিক সম্মেলন করেছেন। বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়ার মিডিয়া তাকে একটু আন্ডার এস্টিমেটই করছে। আপনারা যদি সাংবাদিক সম্মেলনটা দেখেন, প্রশ্নগুলো যদি শোনেন, বুঝতেই পারবেন। সেই জায়গাতে দাঁড়িয়েছে চাপ কিচ্ছু নেই। দেখুন, বুমরা এমনি ফ্ল্যাট উইকেটেই দুর্দান্ত বোলিং করেন এবং যে কারণে তাকে বাকিদের থেকে আলাদা ক্যাটাগরিতে রাখা হয়, তাই তো? সুতরাং এই অস্ট্রেলিয়ার পিছে তিনি কতটা দুর্দান্ত হবেন আশা করি বুঝতেই পারছেন। মাঝে মাঝে বলে না, নিজের খোঁড়া কবর, এটা আমি ঠিক ওভাবে বর্ণনা করবো না ব্যাপারটাকে। তবে অস্ট্রেলিয়া তাদের স্টার্ক, কামিন্স এবং হ্যাজেলউড, এই পেস ট্রায়ালকে নামাচ্ছে যে পিচে, তাদেরকেও মাথায় রাখতে হবে যে ভারতের একটা বুমরা রয়েছেন। সিরাজ, হর্ষিত, নীতিশ রেড্ডি আমি সরিয়ে রাখলাম তাদেরকে, কিন্তু বুমরা রয়েছে, এটাও তাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেই ফাঁদেই কিন্তু পা দিয়েছে অস্ট্রেলিয়া। 67 রানের 7টা উইকেট, এবং বুমরা 17 রানে ইতিমধ্যে 4টে উইকেট তুলেছেন। যদি লাক ভালো থাকতো, যদি কোহলির দিনটা আজকে ভালো থাকতো, তাহলে হয়তো তার 5টা উইকেট ইতিমধ্যে হয়েই যেত। লাবুসেনের ক্যাচটা মিস হয়েছে। যাই হোক, বোলিং নিয়ে ভারতের কি বলবো, বুমরাকে নিয়ে কিছু বলার নেই। বিশ্বাস করুন, বুমরা প্রশংসা করার কোনো ভাষা আমার কাছে নেই। আমি বরং সিরাজ এবং হর্ষিত রানাকে নিয়ে বলি। মোহাম্মদ সিরাজ এই যে দুখানা উইকেট তুললেন শেষে, কিন্তু বিশ্বাস করুন একটা সময় হর্ষিত রানা মোহাম্মদ সিরাজকে ছাপিয়ে গেছিলেন। সে অ্যাগ্রেশনের দিক থেকে বলুন, দুর্দান্ত বোলিংয়ের দিক থেকে বলুন, লাইন লেন্থ মেনটেন করা, সব দিক থেকে। শেষ দিকে সিরাজ 2টো উইকেট নিয়ে কামব্যাক করলে সেটা আলাদা ব্যাপার। এই যে নিজেদের মধ্যে কম্পিটিশন, মানে ডেবিউ করছেন একটা প্লেয়ার, তিনি সিরাজের মতন এতদিন ধরে খেলছেন, এরকম একটা প্লেয়ারকে ছাপিয়ে যাচ্ছেন, এতটাই ভালো বোলিং করছেন। সুতরাং অল ওভার দেখুন, জসপ্রীত বুমরার তো তা অভিজ্ঞতা রয়েছে, অনেক দিন ধরেই খেলছেন। সিরাজেরও রয়েছে, অনেক দিন ধরে খেলছেন। কিন্তু হর্ষিতের ডেবিউ, নীতিশ রেড্ডির ডেবিউ, এদিকে যারা রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, খুবই কম ম্যাচ খেলেছে। সুতরাং সেই রকম অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় পেস বোলিং ইউনিট কিন্তু এটা নয়। কিন্তু এই যে যতটা আমার কাছে রিসোর্স রয়েছে, যতটা ভালো মতন আমি কাজে লাগাতে পারবো, সেটাই হলো
দিনের শেষে সবচেয়ে বড় ব্যাপার। এবং ভারতের বোলিং ডিপার্টমেন্ট সেদিক থেকে একদম পারফেক্ট। দেখুন, খারাপ পারফরমেন্স হলে বা এই যেমন ব্যাটিংয়ে ধস নেমেছে, যেমন ব্যাটিং কোচ বা গৌতম গম্ভীরের যেরকম একদম সমালোচনা শুরু হচ্ছে, এক্ষেত্রে হয়তো বোলিং টিমটাকে বা বোলিং কোচ মর্নি মর্কেল তারও কিছু প্রশংসা করা উচিত, এটুকুনি আমি মনে করি। সো ভারতের বোলিং ইউনিট অ্যাকচুয়ালি দুর্দান্ত। 3 জন পেসারই এসেছেন, চতুর্থ পেসারকেও আসতে হয়নি আপাতত, এবং তার সাথে স্পিনারকে তো এখন আসতেই হয়নি। সো অল ওভার ভারতের বোলিং ফাটাফাটি। জাস্ট ট্রাভিস হেডকে যে বলটাতে একদম ক্লিন বোল্ড করলেন হর্ষিত রানা রাউন্ড দ্য উইকেট বোলিং করতে এসে, ওই বলটা যদি আপনি দেখে থাকেন, এতটা দুর্দান্ত বল ছিল। দেখুন, নর্মালি যদি বলটা কোনো রকম সুইং না খেত তাহলে বলটা আর একটু ভিতরে ঢুকতো, যেক্ষেত্রে হয়তো বোল্ড হওয়ার চান্স সেরকম ছিল না। কিন্তু ওই হালকা একটা আউটসুইং আমি আউটসুইংয়ে বলা যেতে পারে, কারণ নর্মালি যদি বলটা থাকতো তাহলে ওই অ্যাঙ্গেল অনুযায়ী বলটা একটু ভিতরের দিকে ঢুকতো, হালকা একটা আউটসুইং ছিল, ডেভিয়েশন ছিল, যে কারণে বলটা ডিরেক্ট গিয়ে স্টাম্পে লাগলো। দারুণ। এবং যেভাবে একদম লাইন মেনে বোলিং করছিলেন দুজনে, সিরাজ, বুমরা এবং অবশ্যই হর্ষিত রানাও। বুমরা তো ম্যাক্সিমাম বল ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করছিলেন এবং ওখান থেকে কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না, সেটা বহুদিন ধরেই হয়ে আসছে। এবং এই পিচে তো বুমরা দারুণ বোলিং করেছেন। অন্তত আজকের ভারতের বোলিং পারফরমেন্স অ্যাকচুয়ালি দুর্দান্ত। এবার আসি ভারতের ব্যাটিং। 150। দেখুন, সবার আগে টিম সিলেকশন নিয়ে কিছু প্রশ্ন উঠছে, ঠিক আছে। আমি একটা ভিডিও গতকালই বানিয়েছিলাম যেখানে আমি টিম কি হতে পারে একটা বলেছিলাম, প্রেডিকশন করেছিলাম, যার মধ্যে একটাই জাস্ট বদল হয়েছে। অশ্বিনের জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে। এবার ওই পয়েন্টটা নিয়েই বলি, মানে সুন্দরকে নিয়েই বলি, তারপরে বাকিগুলো বলছি। দেখুন, আপনি যখন ওয়াশিংটন সুন্দরকে জাদেজ এবং অশ্বিনের আগে পাঠাচ্ছেন, জাদেজা অশ্বিন থাকা সত্ত্বেও যখন আপনি ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছেন, তার একটাই কারণ হতে পারে, দুটো কারণ না, একটাই কারণ হতে পারে, সেটা হলো তার সাম্প্রতিক ফর্ম। ব্যাস, মানে তরুণ তুর্কি ভালো খেলতে পারবেন ওই সমস্ত কোনো কারণ হতে পারে না। এই অস্ট্রেলিয়ার পিছে অভিজ্ঞতা বেশি ইম্পর্টেন্ট, আমি অন্তত মনে করি। সো আপনি ওয়াশিংটন সুন্দরকে এই কারণেই খেলাচ্ছেন কারণ তার সাম্প্রতিক ফর্ম ভালো। এবং যেটা শোনা যাচ্ছিল যে একজন অফ স্পিনার ব্যবহার করতে চলেছে ভারতীয় দল, কারণ বিপক্ষে অস্ট্রেলিয়া 3 জন বাঁহাতি ব্যাটার রয়েছেন। তো সেই দিক থেকে অশ্বিন বেস্ট অপশন ছিলেন, বাট অশ্বিন যেহেতু নেই তাই আরেকজন অফ স্পিনার সুন্দরকে পাঠানো হলো, যিনিও ব্যাটিংটা ভালোই করেন। এবং আপনি যদি দেখে থাকেন যে সুন্দরের সাম্প্রতিক ডোমেস্টিকও ফর্ম ভালো, সুন্দর ব্যাট হাতেও ভালো খেলছেন। সুন্দর সম্ভবত 3 বা 4 নম্বরে ব্যাটিং করতে আসেন ডোমেস্টিকে, বা এসেছেন সাম্প্রতিককাল, এবং বোলিংটাও করেন। সেই কারণেই তাকে প্রায়োরিটি দেওয়া হলো এবং 7 নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হলো। কিন্তু এক্ষেত্রে ওই যে জিনিসটা আমি বললাম, এতগুলো উইকেট পড়ে গেছে, শুরুতেই টপ অর্ডার প্রায় আউট, আপনি নেমেছেন ব্যাটিং করতে, তাও আপনাকে প্রমোট করা হয়েছে নীতিশ রেড্ডির আগে। নর্মালি আমি ভেবেছিলাম 8 নম্বরে আসবেন সুন্দর। তো সেই জায়গাতে যে ম্যাচুরিটি দেখানোর দরকার ছিল, ওই খোঁচা দিয়ে আউট হওয়ার যে ব্যাপারটা, যে ম্যাচুরিটি দেখানোর দরকার ছিল, সেটা কিন্তু সুন্দর দেখাতে পারলেন। হ্যাঁ, তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো, অবশ্যই বোলিংয়ে বলুন ব্যাটিং খুব ভালো, কিন্তু আসলে এরকম সিচুয়েশনে অভিজ্ঞতার দরকার পড়ে। সুতরাং এই সিদ্ধান্তটা নিয়ে আমি কিন্তু একটু হলেও সহমত হতে পারছি না। আমার মতে অশ্বিন বা জাদেজা যে কেউ বেটার চয়েস হতে পারতেন। বাকিগুলো নিয়ে মোটামুটি ঠিকঠাকই। দেখুন, আপনার কাছে তো কোনো অপশান নেই। আপনি হ্যাঁ, এবার কেউ যদি বলেন যে হানুমা বিহারি, পূজারা বা রাহানিকে দরকার, সেটা নিয়ে আমি আর কি বলবো, তারা তো স্কোয়াডই নেই, তাই না? তারা কমেন্ট্রি করছেন, পূজারা বিহারি কমেন্ট্রি বক্সে রয়েছে, সুতরাং সেটা নিয়ে আমার কিছু বলার নেই। বাট আপাতত যে টিমটা, হ্যাঁ, এবং সেটা নিয়ে আমি আগেও বলেছি, আমি এই মুহূর্তে তাদেরকে ভারতীয় দলে ফেরত চাইও না। দেখুন, হানুমা বিহারি ফিরতে পারেন, কারণ তার হয়তো এখনও সেরকম বয়স হয়নি, বাট পূজারা রাহানিকে টিমে ফেরানো মানে আপনি ইন ফিউচার যে টিমটা ভারতীয় দল থেকে, মানে ভারতের যে টেস্ট টিমটা উঠে আসবে, সেই টিমে আপনি এমন কিছু বদল করছেন যাতে ফিউচারের জন্য একটা সেট টিম আপনি আর পাবেন না। কারণ পূজারা রাহানিকে ফেরানো হলেও তারা ম্যাক্সিমাম ওই 1টা বা 1.5খানা WTC সাইকেল খেলতে পারবে, এবং যখন কোহলি বা রোহিতরা অবসর নেবে তাদের সাথে তারা অবসর নিয়ে ফেলবে। সুতরাং তার থেকে বরং একটা নতুন টিমই বানানো হোক, যেটা সেট টিম হবে, যারা ভালো পারফরমেন্স করবে, যাদের মধ্যে সেই চাপ নেওয়ার ক্ষমতা থাকবে, যারা অ্যাকচুয়ালি সিচুয়েশন বুঝে খেলবে। দ্যাটস ইট, আমি এইটুকুনিতে বিশ্বাসী। এবার আপনারা ভিন্ন মতামত প্রকাশ করতেই পারেন, যাই হোক। সো যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডের মধ্যে থেকে এর চেয়ে বেস্ট টিম হতো না। গিল চোট পেয়েছেন, স্বামী নেই, রোহিত শর্মা তিনি নেই, সুতরাং বেস্ট অপশন রাহুল বা ঈশ্বরনের পারফরমেন্স ভালো ছিল না, তাই রাহুল খেলেছেন অপরদিকে, এবং রাহুল অ্যাকচুয়ালি ভালোই খেলেছেন। রাহুল যে আউটটা হলে সেটাও আউট ছিল না, বলছি আমি। এবং গিল নেই যেহেতু, দেবদত্ত পারিকাল,
হ্যাঁ একটা অপশন হতে পারতেন সাই সুদর্শন, বাট ঠিক আছে পারিকালকে খেলানো হয়েছে। ধ্রুব জুরেল প্রস্তুতি ম্যাচে খুবই ভালো খেলেছিলেন এবং বাকি ঠিক আছে, মানে টিম সিলেকশনের ক্ষেত্রে খুব সমস্যা আমার অন্তত মনে হয় না। হ্যাঁ ওয়াশিংটন সুন্দরের জায়গায় অশ্বিন বা জাদেজা বেটার অপশন হতে পারতেন, দ্যাটস ইট। এটা হলো টিম সিলেকশন। এবার ব্যাটিং, জয়সওয়াল 8 বলে 0 করে আউট হয়েছেন। এবার আপনি দোষ দিতেই পারেন, হবে না চলবে না, সেনা কান্ট্রিতে এদের পারফরমেন্স ভালো নয়, কিন্তু বিশ্বাস করুন দোষ দেওয়ার আগে আমাদের বাকি সিচুয়েশনগুলো একটু যাচাই করতে হবে। এই যে যশস্বী জয়সওয়াল 0 করলেন, প্রথম প্রশ্ন হলো তিনি কদিন প্রস্তুতি পেয়েছেন এই সিরিজের আগে? অস্ট্রেলিয়ার মাঠে কটা ম্যাচ প্র্যাকটিস পেয়েছেন? ম্যাচ প্র্যাকটিস, নর্মাল নেট প্র্যাকটিস না, ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিসও নয়, কটা ম্যাচ প্র্যাকটিস পেয়েছেন, কটা ম্যাচ খেলেছেন? এর আগে তিনি কতবার অস্ট্রেলিয়া ট্যুরে এসেছেন? সব কিছুরই উত্তর হবে 0। জাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার পরই তিনি চলে এসেছেন। ভারতের একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, সেটাও ভারত খেলেনি, ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং জাস্ট জীবনে প্রথমবার তিনি নেমে পড়লেন অস্ট্রেলিয়ার মাঠে ব্যাটিং করতে এবং 8 বলে 0 করে আউট হলেন। সুতরাং আপনি কি এক্সপেক্ট করছেন, মানে এই জায়গা থেকেও সে কি এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেবে? হ্যাঁ, এবার নীতিশ কুমার রেড্ডি তিনিও সেম, তিনিও 41 রান করেছেন। হ্যাঁ আমি মানছি নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছেন, বাট দেখুন জয়সওয়াল তো ভালো প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার, তাই না? যার টেস্ট ডেবিউতে সেঞ্চুরি আছে, 2খানা ডাবল সেঞ্চুরি রয়েছে পরপর। সুতরাং যতই ভালো প্লেয়ার হন, ওই যে প্রস্তুতি দরকার পড়ে কিছু ক্ষেত্রে, সেটা মিসিং ছিল, এইটুকুনি আমি বলি, এইটুকুনি আমি অন্তত মনে করি, দ্যাটস ইট। সুতরাং 8 বলে 0 জয়সওয়াল। দেবদত্ত পারিকাল তো তার প্রস্তুতি ম্যাচ খেলেছেন, ধ্রুব জুরেলও খেলেছেন। যেহেতু তরুণ প্লেয়ার, তারা নতুন প্লেয়ার, তাই একটা ম্যাচে 0 দেখে আপনি যদি বলে হ্যাঁ হচ্ছে না, চলো ফিরিয়ে আনো পূজারা রাহানে, বা জয়সওয়ালের জায়গায় কেউ যদি বলে চলো শিখর ধাওয়ানকে ফিরিয়ে আনা হোক, মুরলি বিজয়কে ফিরিয়ে আনা হোক, ওটা তো হয় না, তাই না? কিছুটা সময় দিতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে, এদেরকেও প্রমাণ করতে হবে যারা 0 রান করে আউট হচ্ছেন, আর কিছু বলার নেই। তবে আসলেই ভারতের কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমি গত বর্ডার গাভাস্কার ট্রফির সময় একটা ভিডিওতে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার শুধু অভিযোগ, অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি ম্যাচ খেলে না, এদিকে অস্ট্রেলিয়া যখন ব্যর্থ হয় তখন মিডিয়া কান্নাকাটি শুরু করে। এক্ষেত্রে ভারতেরও সেম জিনিস হচ্ছে, ভারত তো কোনো প্রস্তুতি ম্যাচই খেললো না, তাই না? তাহলে আমরা এখন যদি কান্নাকাটি করি, ডিফারেন্স তো কিছুই থাকবে না। লোকেশ রাহুল 74 বলে 26, খুব সুন্দর সেট হয়ে গেছিলেন। শুরুতে ব্যাটিং করতে এসে পার্থের যে বাউন্স, যেখানেই তো আউট হলেন জয়সওয়াল, এবং এই যে ব্যাটাররা যেভাবে স্লিপে বা কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরছিলেন, কমেন্ট্রি বক্স থেকে বারবার বলা হচ্ছিল যে ইদার তুমি খেলো নয়তো ছাড়ো। তুমি ছাড়ার বল খেলতে যাচ্ছ, যে বলে কোনো রান আসবে না, তাহলে কি করে হবে? কি মানে কি এক্সপেক্ট করছো? ওখান থেকে তো তুমি কোনো রানও পাবে না, বরং একটা এজ হবে। তো নয় ছাড়ো, টেস্টে তো অনেক বলই ছাড়তে হয়, নয় ছাড়ো নয়তো খেলো, সিম্পল। যাই হোক, তো লোকেশ রাহুল 74 বলে 26 খুবই ভালো খেলেছেন, যতক্ষণ খেলেছেন খুবই ভালো। ওই যে একটা তার এজ লেগে 4 হলো, যেটা ছাড়তে গেছিলেন, ওটা বাদ দিয়ে বাকি মোটামুটি ঠিকঠাকই লেগেছে। কিন্তু যে আউটটা হলো, দেখুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পরে বোঝাই গেছে যে ওটা আউট হয়নি। হ্যাঁ এবার রাহুলেরটা যেটা আউট হয়নি, আউট দেওয়া হলো। অপরদিকে ওই নীতিশ রেড্ডি, তিনি আবার আউট ছিলেন, সেটা আবার আউট দেওয়া হয়নি, অস্ট্রেলিয়াও রিভিউ করেনি, মানে শোধবোধ যাকে বলে। কিন্তু স্টিল অস্ট্রেলিয়ার এখানে এই টেকনোলজির এত সমস্যা বা সেরকম কোনো অ্যাঙ্গেলই নেই, ভিডিও অ্যাঙ্গেল। প্রথমত নট আউট দেওয়া হলো, এবার আম্পায়ার যখন সেই নট আউট ডিসিশনটাকে ওভার টার্ন করে আবার অন্য একটা ডিসিশনে আনেন, হ্যাঁ যখন তিনি আউট দিচ্ছেন, আউট দেওয়া মানে আপনাকে খুব ভালো মতন কিছু ফুটেজ দেখতে হবে বা থাকতে হবে, যেটা দেখে আপনি নিশ্চিত হচ্ছেন যে এটা আউট। সেটা প্রথমত কিছু ছিল না, যে ক্যামেরা অ্যাঙ্গেল সেটা আধা দেখানো হলো, মনে হচ্ছে যেন মাঝখান থেকে ক্রপ করা হয়েছে। প্লাস আমি জানি না অস্ট্রেলিয়াতে যে হটস্পট ছিল সেটা কোথায় গেল হঠাৎ করে, মানে অস্ট্রেলিয়া তো ফেমাস হটস্পট ব্যবহারের জন্য, তাই না? যাই হোক, কোনো কারণে নেই, সো আনলাকি বলা যেতে পারে। কিন্তু আমি জাস্ট এটুকুনি বলবো যে অস্ট্রেলিয়াতে আরও বেটার টেকনোলজি আসা উচিত। অস্ট্রেলিয়া তারা সেনা কান্ট্রি, তাই না? দেবদত্ত পারিকাল 23 বলে 0, খাতাই খুলতে পারলেন না 23টা বল। দেখুন দেবদত্ত পারিকাল এতদিন ধরে যতগুলো ম্যাচ খেলেছেন সব জায়গাতে দুর্দান্ত ছিলেন। এই ম্যাচটাই খুব খারাপ, এবং সেটা দেখি সবাই তাকে একদম জাজ করা শুরু করেছে। অনেকে বলছে না পারে ডিফেন্স করতে, না পারে অ্যাটাক করতে। হ্যাঁ সমস্যা হয়েছে, আপনি দেবদত্ত পারিকালকে দেখুন, খুবই স্ট্রাগল করেছেন, আমি মানছি। কিন্তু তার মানে এটাও নয় যে তিনি খুব খারাপ প্লেয়ার। একটু সময় দিন, একটা দুটো ম্যাচ, আমি মানছি একটা দুটো ম্যাচেও পুরো হিসাব বদলে যেতে পারে পুরো সিরিজে, এ তো কিছু করার নেই। এই পারফরমেন্সের পর দেবদত্ত পারিকাল নিজেও জানেন যে তিনি পরের ম্যাচে আর থাকবেন না, গিল চলে আসবেন। সুতরাং এখন তাকেই পারফর্ম করতে হবে, সিম্পল। তিনি যদি আবারও ব্যর্থ হন তাহলে বুঝেই যাবেন যে হবে না তার দ্বারা, গিল আসবেন। বিরাট কোহলি 12 বলে 5, আমি জানি না, আমি জানি না কোহলিকে নিয়ে কী বলবো।
কোহলির সেই লিডারশিপ কোয়ালিটি আজকে আবার আমরা দেখলাম। ক্যাপ্টেন বুমরা ছিলেন, কিন্তু ওই লিডারশিপ যেটা নেতৃত্ব দেওয়া মাঠে থেকে সেটা কোহলি করছিলেন, সিম্পল। কিন্তু তার ব্যাটিংয়ে কি হয়েছে ভাই, 12 বলে 5, এবং যে শটটাতে কোহলি আউট হলেন, কমেন্ট্রি বক্সে তারই সতীর্থ পূজারা বলছেন যে ওই বলটা কোহলি না খেললেও পারতেন, এবং দেখিয়েও দিলেন যে কীভাবে বাউন্সটা এসেছে কীভাবে। মানে কিছু প্লেয়ারকে নিয়ে আমি জানি না কীভাবে বর্ণনা করবো, বাট কোহলির এত ব্যাট প্যাচ চলছে, একই সঙ্গে ওই যে ক্যাচ মিস, মানে ক্যাচটা ধরেও নিয়েছিল, সবাই সেলিব্রেট করা শুরু করলে লাস্ট মোমেন্টে হাত থেকে বেরিয়ে গেছে। কি বলবো, আসলেই হতাশার ব্যাপার। যাই হোক, ঋষভ পান্থ 78 বলে 37, এই হলো আমাদের সাহসী প্লেয়ার। মানে উইকেট পড়ে গেছে, তার সাথে একটা ডেবিউট্যান্ট নীতিশ রেড্ডি, তাও তিনি ওই জায়গা থেকে তার নিজের স্বভাবেই খেলে গেলেন। আসলেই মানে টেস্ট ক্রিকেটে অল ওভার জসপ্রীত বুমরাকে পেয়ে ভারত যেমন ধন্য, এই মুহূর্তে টেস্টে ঋষভ পান্থকে পেয়েও ভারত সেরকমই ধন্য। একটা আলাদাই সাহসী প্লেয়ার যাকে বলে ঋষভ পান্থ। দারুণ খেলেছে, যতক্ষণ খেলেছেন দারুণ খেলেছে, বাট তিনিও যেভাবে আউট হলেন আরও বেটার হতে পারত। ধ্রুব জুরেল 20 বলে 11। দেখুন, ধ্রুব জুরেল তাড়াতাড়ি আউট হয়ে গেছেন আমি জানি, কিন্তু ধ্রুব জুরেল যেভাবে শুরু করেছিলেন, যে শটগুলো খেলছিলেন, যে টাচ ছিল ফাটাফাটি, এবং ঠিক এই টাচেই তিনি ব্যাটিং করেছিলেন ওয়ার্ম আপ ম্যাচে। আউট হয়ে গেলেন আর কি বল, মানে সবার শেষেই ওইটাই, পান্থ বলুন ধ্রুব জুরেল বলুন, যে খুব ভালো খেলছিলেন, কিন্তু যেভাবে আউট হয়ে গেলেন, আরেকটু যদি বেটার খেলতেন ওই বলটা। ওয়াশিংটন সুন্দর তো বললাম 15 বলে 4, অভিজ্ঞতার দরকার। তারপরে আসলো নীতিশ কুমার রেড্ডি 59 বলে 41, দারুণ খেলেছেন। অস্ট্রেলিয়ার মাঠে আপনার ডেবিউ হচ্ছে, অস্ট্রেলিয়ার 4 পেসার আগুন ঝরাচ্ছেন, তার সামনে আপনি যে ব্যাটিংটা করলেন, এবং ভয়ডরহীন ব্যাটিং। নাথান লিওকে আনা হয়েছিল ওই জায়গাতে, তার সাথে আর যিনি ব্যাটিং করছিলেন ঋষভ পান্থ, তাকে মোটামুটি একটু চাপে ফেলার জন্য, কিন্তু নীতিশ রেড্ডি এত ভালো খেলেন স্পিন, তিনি যা করা করে দিয়েছেন। রিভার্স সুইপগুলো যেভাবে মারছিলেন খুবই ভালো, দারুণ খেলেছেন। 59 বলে 41, মানে এর চেয়ে বেটার খেলা যেত না, এর চেয়ে বেটার এই টেস্ট ম্যাচে খেলা যেত না, খুব ভালো খেলেছে। এবং তারপরে তো বোলিং ছিল অল ওভার 150, খুবই কম। কমেন্ট্রি বক্সে বলা হচ্ছিল যে 200-250 তো দরকার ছিল, কিন্তু সেই জায়গা থেকে যখন মাত্র 150 করার পরও বিপক্ষ দলকে তাদেরই ঘরের মাঠে 67তে 7 করে দেওয়া যায়, তাহলে বুঝতেই হবে যে বোলিং খুবই ভালো হয়েছে। দেখুন, পিচ, শুরুতে আমি যেটা বললাম, অবশ্যই পিচের একটা ফ্যাক্টর রয়েছে, কিন্তু পিচকে দোষ ঠিক দেওয়া যায় না। ঠিক যেমন স্পিন শট, পিচকেও দোষ দেওয়া যায় না। ভাই পিচ খেলতে পারছো না, তাতে তোমার ফল্ট। মানে টি20তে সবাই কান্নাকাটি করে, আরে ভাই ব্যাটাররা মেরেই চলেছেন 250, 290, কোনো ক্রিকেটের সৌন্দর্য নেই। আর টেস্টে উল্টোটা, আরে ভাই বোলাররা উইকেট পেয়ে চলেছেন, ব্যাটাররা রান করতে পারে না, কোনো সৌন্দর্য নেই। মানে কেউ কিছুতেই খুশি নন আর কি, সবারই স্পোর্টিং উইকেটই চাই। ঠিক আছে, বাট যাই হোক, 67তে 7, তাহলে কি মনে হচ্ছে? আমার তো এইটুকুনি মনে হচ্ছে যে আইপিএলের অকশন শুরু হওয়ার আগেই ম্যাচ শেষ হবে, এবং দুটো দলই নিজেদের মধ্যে ডিসকাশন করিয়ে এসেছে যে ভাই তাড়াতাড়ি শেষ করো, লাইভ দেখবো আইপিএল অকশন। তো ম্যাচ চলাকালীন লাইভ দেখলে জমবে না ঠিক। এই ম্যাচ প্রায় 2.5 থেকে 3 দিনের মধ্যে শেষ হতে চলেছে আমার যতটুকু মনে হচ্ছে, বাট কে জিতবে সেটাই ফ্যাক্টর। অস্ট্রেলিয়া এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছে, আমি ধরলাম 100-র মধ্যে যদি অল আউট করে দিতে পারে ভারত, যদি সেটা খুব একটা অসুবিধারও কিছু আমি মনে করি না, তো সেক্ষেত্রে ভারত যদি থার্ড ইনিংসে আবার ওই 150-180 মতন করে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য কিন্তু খুবই কঠিন হবে লাস্ট 4th ইনিংসে রানটা চেস করা। সো হোপ ফর দ্য বেস্ট। এবং বুমরার উপর যেহেতু সবারই আমাদের আস্থা রয়েছে, আশা করব জসপ্রীত বুমরা আরও একবার তার সেই অতি মানবীয়, অতি অসাধারণ বোলিং পারফরমেন্স করে এক্ষেত্রে যে লজ্জাজনক ব্যাটিং যেটা চলছে ক্রমাগত, সেখান থেকে আমাদের মুক্তি দিয়ে একটা ভালো ম্যাচ শেষ পর্যন্ত জিতিয়ে ফেলবে।